আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দুর্দিনেও সুদিন চলে আসে এবং লিটন দাসদের মতো ব্যাটাররা হঠাৎ হঠাৎ এমনভাবে জ্বলে ওঠেন যে তারা লিট টন হাঁকিয়ে বাংলাদেশকে একটা বিপদের মুখ থেকে বাঁচিয়ে দেন। হ্যাঁ, ক্রিকেট আঙ্গনে একটু আগে একটা পোস্ট দেখছিলাম যেখানে লিটনের নামটাকে ভেঙে লিট টন বানানো হয়েছে, অর্থাৎ ইট ওয়াজ আ টন, ইট ওয়াজ আ সেঞ্চুরি, যেটা বাংলাদেশের আশাটাকে আবারও জ্বালিয়ে দিয়েছে। নিভু নিভু করতে থাকা সেই প্রদীপটাকে আশা জ্বালানোর মতো একটা বারুদে রূপান্তরিত করেছে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সিলেটে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যখন খেলতে নামে তখন কিন্তু বাংলাদেশের আত্মবিশ্বাসে টইটুম্বুর থাকার কথা। প্রথম টেস্টে পাকিস্তানকে হারানোর পর অনেকেই আশা করছিলেন যে বাংলাদেশ এই টেস্টটাও ডমিনেট করবে, তবে সবচেয়ে বড় যে গল্প সেটা হয়তো আবহাওয়ার গল্প হতে পারত, সেটা হয়তো বৃষ্টির গল্প হতে পারত। এবং সিলেটে এই টেস্ট শুরুর প্রায় 3 ঘন্টা আগেও এমন লেভেলের বৃষ্টি নেমেছে, আমাদের কিছু মনে হচ্ছিল যে আজকে সারা দিনটায় বোধহয় বৃষ্টির একটা বাগড়া থাকবে। তবে প্রকৃতির নিজস্ব একটা গতি আছে এবং সেভাবে করেই আমরা দেখলাম যে পুরোটা দিন চলে গেছে কিন্তু সিলেটে কোনো বৃষ্টি পড়েনি। সকাল 7টায় বৃষ্টি থেমেছে, তারপর আর কোনো বৃষ্টি পড়েনি পুরো সময় ধরে, পুরোটা দিন ধরে। এবং একটা ফুল ডে অফ প্রপার টেস্ট ম্যাচ ক্রিকেট আমরা উপভোগ করেছি বাংলার লর্ডস খ্যাত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতেছিলেন শান মাসুদ আবারও, এবং তিনি আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এবং এই যে একটা গ্রিন টপ, আমার কাছে শুরু থেকে মনে হচ্ছিল যে শান মাসুদের এই সিদ্ধান্তটা অন্তত সিলেটের এই উইকেট বিবেচনায় এবং ওয়েদার বিবেচনায় খুবই সঠিক ছিল। এবং খুব বেশি সময় নেননি পাকিস্তানের পেসাররা এই ব্যাপারটাকে সঠিক প্রমাণ করতে। ম্যাচের দ্বিতীয় বলেই বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয় বিদায় নিয়েছেন। অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম অন্য প্রান্ত থেকে একটা অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলছেন এবং আমাদের কাছে খুবই এক্সাইটিং লাগছিল ব্যাপারটা যে তানজিদ তামিম নির্ভীকভাবে নির্ভয়ে তার নিজস্ব স্টাইলে রান তোলা শুরু করেছিলেন। আমরা যে শুরুর দিকটায় একটা মোমেন্টাম পেতে চেয়েছিলাম সেই মোমেন্টামটা তিনি দেয়া শুরু করেছিলেন। 3 নম্বরে মমিনুলের সঙ্গে ব্যাট করতে নেমে 44 রানের একটা ভালো পার্টনারশিপ গড়েছিলেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম, তবে নিজে 26 রান করে একটা খুব খারাপ শট খেলে তিনি আউট হয়ে যান। প্রথম দুটো উইকেটই তুলে নেন মোহাম্মদ আব্বাস, যিনি কিনা প্রথম টেস্টেও বাংলাদেশকে ঝামেলায় ফেলেছিলেন। বাট প্রথম সেশনটা শেষ হতে আরো বেশ কিছু ম্যাজিক বাকি ছিল। আরো একটা উইকেট বাংলাদেশ হারায়, সেখানে মমিনুলের উইকেটটা বাংলাদেশ হারায়। খুব দুর্দান্ত একটা ডেলিভারি করেছিলেন সেখানে খুররাম শাহজাদ, যাকে কিনা শাহিন আফ্রিদির জায়গায় এই টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বাংলাদেশ 3 উইকেট হারিয়ে প্রথম সেশনটা শেষ করে 101 রান করে। তবে সেই অবস্থার মধ্যেও আশার আলো জ্বলছিল কেন? মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত তার একটা ভালো পার্টনারশিপ গড়া শুরু করেছিলেন। পোস্ট লাঞ্চ সেশনটা যখন শুরু হলো আমার কাছে মনে হচ্ছিল যে এটাই বোধহয় ব্যাটিং করার সেরা সময়, কারণ রোদ উঠে গেছে, ইনিশিয়াল বলের যে নতুনত্ব সেটাও খানিকটা কমে গেছে। 26 ওভারের খেলা ইতিমধ্যে সেই বলে হয়ে গিয়েছিল। বাংলাদেশের 2 ব্যাটার এক্সপিরিয়েন্সড শান্ত এবং মুশফিকুর রহিম তারা ক্রিজে আছেন, একটা পার্টনারশিপ করছিলেন। তবে সেই পার্টনারশিপটা খুব একটা লম্বা হয়নি। 101 3 উইকেট থেকে বাংলাদেশ হঠাৎ করে 116 6 উইকেটে হয়ে গিয়েছিল। নাজমুল শান্ত আউট হয়ে গেলেন। ছাড়বো কি খেলবো এই চিন্তা করতে করতেই নাজমুল শান্ত উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। মুশফিকুর রহিম এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন এবং সেই সাথে আরো একটা উইকেট পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের। অর্থাৎ লিটন কুমার দাস যখন নেমেছিলেন তিনি মুশফিকের সঙ্গে 6 রানের একটা ছোট পার্টনারশিপ করলেন, তারপর মিরাজের সঙ্গে 4 রানের একটা ছোট পার্টনারশিপ করলেন। হঠাৎ তাকিয়ে দেখলেন তিনি ছাড়া আর কোনো ব্যাটার বাকি নেই। তাইজুল নেমে গেছেন 116 6 উইকেটে, তাইজুল নামছেন। এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তান নিশ্চয়ই ভাবছিল যে আজকের দিনটা পুরোপুরি তাদের, বাংলাদেশকে হয়তো 200-র আগেই তারা অল আউট করতে পারবে এবং নিজেরাই হয়তো ব্যাটিংয়ে নেমে এই ম্যাচে প্রথম দিনেই একটা ডমিনেন্স তৈরি করতে পারবে। তবে তাইজুল ইসলাম ভিন্ন একটা পরিকল্পনা এসেছিলেন। লিটনের সঙ্গে যখন পার্টনারশিপটা শুরু করলেন, লিটন দাস তার স্বভাবজাত যে ব্যাটিংটা সেটা করা শুরু করলেন এবং তাইজুলকে প্রোটেক্ট করা শুরু করলেন। প্রত্যেকটা ওভার আমরা দেখছিলাম লিটন 4টা বল খেলেন, 5ম বলে সিঙ্গেল নিয়ে তাইজুলকে একটা বল খেলতে দিচ্ছেন। পরের ওভারে লিটন 3টা বল খেলছেন, 4র্থ বলে একটা সিঙ্গেল নিয়ে তাইজুলকে 2টো বল খেলতে দিচ্ছেন। তো এইভাবে করে তাইজুলকে বাঁচিয়ে রেখে সেভ করে করে লিটন দাস তাইজুল মিলে তারা 60 রানের একটা খুবই মূল্যবান পার্টনারশিপ গড়েছিলেন, যেটার সাহায্যে মূলত বাংলাদেশ 200-র কাছাকাছি পৌঁছে যায়। তবে তাইজুলও একটা পয়েন্টে একটু ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলেন। 16 রানে পৌঁছে যাওয়ার পর তিনি সাজিদের একটা স্ট্রেট বলে জোরের সঙ্গে শট খেলতে গেলেন ডিফেন্ড না করে, এবং যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তিনি পালন করতে না চেয়ে তিনি ভাবছিলেন কিছু রান তুলি, কিন্তু সেখানেই বাদ সাধলো সাজিদ খান। তাইজুল বোল্ড আউট হয়ে গেলেন এবং তারপর নামলেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ কিন্তু প্রথম টেস্টে ব্যাট হাতে ইম্পর্টেন্ট 2টো ক্যামিও খেলে দিয়েছিলেন, তবে এই ম্যাচটাতে তার দায়িত্ব ছিল ডিফেন্ড করে লিটনকে সঙ্গ দেয়া।
তাসকিন শুরুও করেছিলেন ভালো, তবে বেশিক্ষণ ধৈর্য রাখতে পারেননি। লিটনের সঙ্গে একটা ছোট কনভারসেশন হলো, তার ঠিক একটু পরে তাসকিন বড় শট একটা খেলতে গিয়ে আবারও কট বিহাইন্ডের ফাঁদে পড়েছিলেন, সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে তিনি বিদায় নিয়েছেন। তখন ইতিমধ্যেই 8টা উইকেট পড়ে গেছে। বাংলাদেশ যদিও 200 রান ক্রস করেছিল, তবে মনে হচ্ছিল খুব বেশি দূর আর হয়তো যেতে পারবে না। আর একদিকে লিটন 75 রান করে ধুঁকছেন, তিনি স্ট্রাগল করছেন এবং মনে হচ্ছিল যে তিনিও কি এক হাতে ওই প্রান্ত থেকে কতটুকু কি করতে পারবেন। শরীফুল আসলেন, শরীফুলের সাথে লিটন কুমার দাস করলেন 62 রানের একটা পার্টনারশিপ, যেটা কিনা এই পুরো ব্যাটিং ইনিংসের হাইয়েস্ট পার্টনারশিপ। সেটা এসেছে কোথায়? নবম উইকেট জুটিতে। শরীফুলের কন্ট্রিবিউশন খুব বেশি ছিল না, সেখানে 12 রানেরই একটা কন্ট্রিবিউশন ছিল, তবে বাকি পুরোটা কাজ করেছেন লিটন কুমার দাস। অ্যান্ড অ্যাজ দ্য থাম্বনেল সাজেস্টস, লিটন কুমার দাস তিনি একাই 100 ছিলেন আজকের ম্যাচটায় বাংলাদেশের জন্য। টেস্ট ক্রিকেটে লিটন তার 6ষ্ঠ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন এবং পাকিস্তানের এগেনস্টে তার 3য় সেঞ্চুরি। অর্থাৎ পাকিস্তান যে তার প্রিয় অপোনেন্ট সেটা এমনি এমনি বলেন না, পাকিস্তান যে তার প্রিয় অপোনেন্ট এটা এমনি এমনি পরিসংখ্যান বলে না, তিনি যখনই নামেন তখনই তাদেরকে বেগ দেন। ওই রাওয়ালপিন্ডিতেও যখন 26 রানে 6 উইকেট পড়ে গেছিল, সেখানেও লিটন একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন এবং আমার কাছে সেটাই লিটনের বেস্ট টেস্ট ইনিংস ছিল। তবে আজকের দিনটায় যে কঠিন কন্ডিশনে তিনি টেইল এন্ডার ব্যাটারদেরকে সাথে নিয়ে একটা সেঞ্চুরি পূরণ করলেন, এক প্রান্ত ধরে রেখে যেভাবে কশন অ্যান্ড অ্যাগ্রেশনের একটা সংমিশ্রণ ঘটালেন, প্রতি ওভারে যেভাবে তিনি ন্যাভিগেট করে তার সতীর্থ নন স্ট্রাইকিং এন্ডের যে পার্টনার রয়েছেন, যে টেইল এন্ডার রয়েছেন, তাকে প্রোটেক্ট করে করে এক একটার পর এক একটা ওভারে এগিয়ে গিয়ে পাকিস্তানের বোলার, ফিল্ডার, ক্যাপ্টেন সবাইকে যে ফ্রাস্ট্রেট করলেন, ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট নকস আই হ্যাভ ওয়াচড ফ্রম আ বাংলাদেশি ব্যাটার। নিশ্চিতভাবে বলতে হবে কন্ডিশনের পরিপ্রেক্ষিতে, সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে। এবং লিটন দাস তিনি যে অদ্ভুত কাজটা করেছেন, তাইজুলের সঙ্গে, তাসকিনের সঙ্গে, শরীফুলের সঙ্গে, এই 3 জনের সঙ্গে 3টা আলাদা আলাদা জুটি মিলিয়ে বাংলাদেশকে 116 থেকে 278 পর্যন্ত নিয়ে গেছেন। 162 রান তিনি যোগ করেছেন এই 3টা পৃথক পৃথক পার্টনারশিপের মধ্য দিয়ে। লিটন যখন আউট হয়ে গেলেন 126 রান করে, তখন মনে হয়েছে যে বাংলাদেশ ইতিমধ্যেই যা আমরা আশা করছি তার থেকে বেশি কিছু করে ফেলেছে। এবং যদিও ব্যাপারটা এরকম যে পাকিস্তান প্রথম দিনের মধ্যেই বাংলাদেশকে অল আউট করে দিয়েছে, মোমেন্টাম তাদেরই থাকার কথা বা তারাই একটা ভালো পজিশনে থাকার কথা টেস্টে, যেটা তারা আছে, খুব ভালো মতনই আছে, তবে মোমেন্টাম নিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু পুরোপুরি ওই 3য় সেশনে এসে লিটন কুমার দাস করে দেখিয়েছেন। এবং বাংলাদেশ 77 ওভার ব্যাট করে যখন 278-এ অল আউট হয়ে যায়, পাকিস্তানের জন্য 6টা ওভার রাখা ছিল, তারা ব্যাট করতে নেমেছে তাদের 2 ওপেনার আজান আওয়েস এবং আবদুল্লাহ ফাজাল ঠিক প্রথম টেস্টের মতো নির্ভরতার সঙ্গে সে 6টা ওভার খেলে দিয়েছেন। পাকিস্তান 21 রান করেছে এবং বেশ কিছু রান পিছিয়ে তারা ডেফিনেটলি আছে, 250 অড রানস তারা এখনো পিছিয়ে রয়েছে বাংলাদেশের ওই ফার্স্ট ইনিংস টোটাল থেকে। সো এভাবেই শেষ হয়েছে প্রথম দিন। তবে এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা সেটা হচ্ছে লিটন কুমার দাসের সেঞ্চুরি। লিটন কুমার দাস বিপদের মুখে আরো একটা ক্লাসি লিটন লাইক নক খেলে বাংলাদেশকে অন্তত ফার্স্ট টেস্টের প্রথম দিনটায় টিকিয়ে রেখেছেন, সেটা অন্তত আমরা বলতে পারি। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে কমেন্ট করে এটাও জানিয়ে দিন লিটনের ইনিংসটা যারা দেখেছেন কেমন লেগেছে এই দুর্দান্ত ইনিংসটা, এবং বাংলাদেশ আসলে এখান থেকে কোথায় যেতে পারে দ্বিতীয় দিনে সেটারও একটা প্রেডিকশন আপনারা দিয়ে দিতে পারেন কমেন্ট করে। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।